কল্পনা করুন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে ১০ লাখ টাকা, কিন্তু আজ সকালে ব্যাংকে গিয়ে দেখলেন আপনার প্রয়োজনীয় ৫০,০০০ টাকা তোলার মতো নগদও ব্যাংকের কাছে নেই। কাউন্টারের ওপাশে ক্যাশিয়ার বিনয়ের সঙ্গে বলছেন, স্যার, আজকে হবে না, কাল আসেন। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটাই হলো তারল্য সংকট, যা আজ বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় আতঙ্কের নাম। তারল্য সংকট আসলে কি? সহজ ভাষায়, যখন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যাংকের কাছে দৈনন্দিন প্রয়োজন মেটানোর মতো পর্যাপ্ত নগদ অর্থ বা সহজে নগদায়নযোগ্য সম্পদ থাকে না, অথচ কাগজে কলমে তাদের সম্পদের পরিমাণ যথেষ্ট, তখনই এই সংকট দেখা দেয়। গ্রাহক টাকা তুলতে চাইলে ব্যাংক তা দিতে ব্যর্থ হয়, ব্যাংকগুলো একে অপরের কাছে জরুরি ধার করতে বাধ্য হয়, কেন্দ্রীয় ব্যাংকের কাছে ছুটতে হয়, আর পুরো অর্থনীতি একটা অদৃশ্য চাপের মধ্যে পড়ে যায়। অনাস্থার কারণে আমানতকারীরা একসঙ্গে বেশি টাকা তুলে নিলে, ব্যাংক অতিরিক্ত দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে ফেললে, কিংবা মহামারী বা যুদ্ধের আশঙ্কা থেকেও এমন সংকটের জন্ম হতে পারে। এখন প্রশ্ন হলো, এই সংকট কি শুধু তত্ত্বকথা নাকি বাস্তবে ঘটছে? পরিসংখ্যান বলছে পরিস্থিতি রীতিমতো ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৪ সালের মার্চ শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ও শ্রেণীকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫,৮৮,৭০৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ৩২.৬২%। গত ডিসেম্বর প্রান্তিক শেষে এই পরিমাণ ছিল ৫,৫৭,২১৬ কোটি টাকা, অর্থাৎ মাত্র ৩ মাসেই খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৩১,৪৮৮ কোটি টাকা। চিন্তা করুন, একটা দেশে মাত্র ৯০ দিনে এত বিপুল পরিমাণ ঋণ অনাদায়ী হয়ে যাচ্ছে। ফ্যাক্টস বিহাইন্ড দ্য স্টোরি শব্দকল্পে আপনাকে স্বাগতম। এখনই সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আরও উদ্বেগের বিষয় হল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অবস্থা। এসব ব্যাংকে খেলাপি ঋণের হার এখন বিতরণ করা মোট ঋণের প্রায় ৪৬%, অর্থাৎ প্রতি ২ টাকা ঋণের একটির বেশি অংশই এখন আর ফেরত আসছে না। সামগ্রিক চিত্র আরও স্পষ্ট হয় যখন আমরা গত ১-২ বছরের পরিবর্তন দেখি। ২০২৫ সালের জুনে যেখানে নন পারফর্মিং ঋণের হার ছিল মাত্র ১২.২%, সেখানে ১ বছরের মধ্যেই তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৪.৬%, যা গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ। অর্থাৎ মাত্র ১২ মাসে এই হার প্রায় ৩ গুণ হয়ে গেছে। এমন দ্রুত অবনতি দক্ষিণ এশিয়ার ব্যাংকিং ইতিহাসেও বিরল। বছরবাড়ি তুলনা করলে চিত্রটা আরও ভয়াবহ মনে হয়। ২০২৫ সালের মার্চে যেখানে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩,৫৭,৬৫৫ কোটি টাকা, ২০২৬ সালের মার্চে এসে তা বেড়ে দাঁড়িয়েছে ৫,৬৪,১০৬ কোটি টাকায়। অর্থাৎ মাত্র ১ বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২,০৬,০০০ কোটি টাকা, যা দিয়ে গোটা একটা মেগা প্রকল্প বানিয়ে ফেলা যায়। সেই টাকাই খেলাপি খাতায় যোগ হয়েছে। এই সংকটের পেছনে শুধু অর্থনৈতিক কারণ নয়, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দুর্বলতাও গভীরভাবে দায়ী। ২০২৫ সালের মার্চ শেষে দেখা গিয়েছিল দেশের মোট খেলাপি ঋণের ৭১%-এরও বেশি, প্রায় ৩,৩১,০০০ কোটি টাকা জমা হয়েছিল মাত্র ১০টি ব্যাংকের খাতায়। অর্থাৎ পুরো ব্যাংকিং খাতের সংকট মূলত গুটি কয়েক ব্যাংকেই কেন্দ্রীভূত। বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের আমলে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা নামে বেনামে ভুয়া প্রতিষ্ঠান খুলে বিপুল অঙ্কের ঋণ নিয়েছেন, আর সেই টাকার একটা বড় অংশ নানা কৌশলে বিদেশে পাচার হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। খেলাপি ঋণ বৃদ্ধির পেছনে বাংলাদেশ ব্যাংক একাধিক কারণ চিহ্নিত করেছে। সাবেক সরকারের সময় বিতরণ করা বড় অঙ্কের ঋণ এখন খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে, এবং দীর্ঘ সময় ধরে ঋণ নবায়নের মাধ্যমে কাগজে কলমে খেলাপি কম দেখানো হলেও বাস্তবে এসব ঋণ আদায়যোগ্য নয়। আন্তর্জাতিক ব্যাংকগুলোর প্রতিক্রিয়াও কম উদ্বেগজনক নয়। ব্যাংকিং খাত বিশেষজ্ঞদের মতে, বিদেশি ব্যাংকগুলো অনেক আগেই বাংলাদেশের ব্যাংকগুলোর ক্রেডিট লিমিট বা ঋণ সীমা কমিয়ে দিয়েছে, যার ফলে আমদানি রপ্তানি বাণিজ্যে এলসি খোলা এবং দায় পরিশোধে সরাসরি প্রভাব পড়ছে। এর মানে ঘরোয়া সংকট এখন আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কেও থাবা বসাতে শুরু করেছে। এর প্রভাব শুধু ব্যাংকের খাতাপত্রে সীমাবদ্ধ থাকছে না। তারল্য সংকটের দীর্ঘমেয়াদী প্রভাব হল ব্যাংকগুলো নতুন ঋণ দেওয়া কমিয়ে দেয়।
ফলে নতুন কারখানা তৈরি বা পুরনো কারখানা সম্প্রসারণ বন্ধ হয়ে যায়। কর্মসংস্থান তৈরি হয় না, উল্টো কর্মী ছাঁটাই হয়। উৎপাদন কমে গেলে বাজারে পণ্যের সরবরাহ কমে যায়, আর চাহিদার তুলনায় সরবরাহ কম থাকলে জিনিসপত্রের দাম বেড়ে যায়। নগদ টাকার প্রয়োজনে ব্যাংকগুলো পরস্পরের কাছে জরুরি ধার করতে বাধ্য হয়, যার ফলে কলমানি সুদের হার বাড়ে আর ব্যবসায়ীদের ঋণের খরচ বহুগুণ বেড়ে যায়। সামগ্রিকভাবে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং মোট দেশজ উৎপাদন বৃদ্ধির হার কমে যায়। সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো আস্থার সংকট। যখন গ্রাহকরা ব্যাংক থেকে সময়মতো টাকা তুলতে পারেন না, তখন তারা ব্যাংকিং ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলেন। মানুষ তখন টাকা ব্যাংকে না রেখে ঘরে বা অন্য মাধ্যমে রাখতে শুরু করে, যা পুরো ব্যবস্থাকে আরও দুর্বল করে দেয়। সময়মতো নগদ টাকার যোগান দিতে না পারলে ভালো ব্যবসা প্রতিষ্ঠানও দেউলিয়া হয়ে যেতে পারে। ব্যাংকের ঋণ আদায় বন্ধ হয়ে যায়, খেলাপি ঋণ আরও বাড়ে। এ যেন এক দুষ্টচক্র, যা একবার শুরু হলে নিজে নিজেই গতি পেতে থাকে। ঝুঁকি মোকাবেলার সক্ষমতাও এখন প্রশ্নবিদ্ধ। প্রভিশন ঘাটতির হিসাব এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্যাংকগুলোর 4,41,090 কোটি টাকার বিপরীতে প্রভিশন সংরক্ষণ করার কথা ছিল, কিন্তু তারা সংরক্ষণ করতে পেরেছে মাত্র 2,49,649 কোটি টাকা, অর্থাৎ ঘাটতি প্রায় 1,91,441 কোটি টাকা। এর মানে কোনো বড় ধাক্কা এলে এই ব্যাংকগুলোর হাতে যথেষ্ট সুরক্ষা বলয় নেই। অর্থনীতির পরিভাষায় একে বলা হয় ক্যাপিটাল শর্টফল, যা যে কোনো মুহূর্তে আরেকটা বড় ধাক্কার জন্ম দিতে পারে। আশার কথা হল, সরকার ও কেন্দ্রীয় ব্যাংক একেবারে নিষ্ক্রিয় বসে নেই। গত সেপ্টেম্বরে ঘোষিত একটি বিশেষ নীতিমালার আওতায় মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে 10 বছরের জন্য ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়েছে, যেখানে 2 বছর পর্যন্ত কোনো কিস্তি দিতে হবে না। পরবর্তীতে এই শর্ত আরও শিথিল করে মাত্র 1% ডাউন পেমেন্টে ঋণ নিয়মিত করার সুযোগও দেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে স্বল্প মেয়াদে খেলাপির সংখ্যাগত হিসাবে কিছুটা উন্নতি দেখা গেলেও ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এখনও কাটেনি, কারণ এটা মূলত সমস্যা সমাধান নয়, সমস্যা পেছানোর একটা কৌশল মাত্র। তাহলে দীর্ঘমেয়াদী সমাধান কোথায়? প্রথমত, ব্যাংকিং ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে যোগ্য, সৎ, মেধাবী ও আস্থাভাজন পরিচালনা পর্ষদ গঠন করা জরুরি, যাতে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে প্রকৃত ব্যাংকিং নীতি অনুসরণ করা যায়। যদিও দাতা সংস্থার শর্তাবলীর কারণে অনেক সময় এই সহজ সমাধানটাই বাস্তবায়ন হওয়া কঠিন হয়ে দাঁড়ায়। দ্বিতীয় উপায় হচ্ছে ই ক্যাশ বা সফট ক্যাশ বাস্তবায়নের লক্ষ্যে একটি শক্তিশালী কমিশন গঠন করা, যা ধাপে ধাপে কৌশলগত পদক্ষেপের মাধ্যমে এই পরিবর্তন বাস্তবায়ন করবে। এই একটি উদ্যোগ অনেকগুলো সমস্যা একসঙ্গে সমাধান করতে পারে। টাকা ছাপানোর খরচ থাকবে না, ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করা যাবে, শক্তিশালী ব্যাংকিং ও অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, অলস টাকার যথাযথ বিনিয়োগ সম্ভব হবে, কল মানি রেট অস্বাভাবিকভাবে বাড়ার সুযোগ থাকবে না, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে, ঋণদাতা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শর্ত পূরণ সহজ হবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অনেক সহজতর হয়ে উঠবে। আর্থিক তথ্য গোপন রাখতে শক্তিশালী এনক্রিপশন ও বায়োমেট্রিক প্রযুক্তি, যেমন আঙুলের ছাপ বা মুখমণ্ডল শনাক্তকরণ ব্যবহার করা যাবে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিউআর কোড স্ক্যান করে বা ট্যাপ করেই পেমেন্ট সম্পন্ন হবে, যা একদিকে যেমন সময় বাঁচাবে, অন্যদিকে অনেকগুলো ফিজিক্যাল কার্ড বা নগদ টাকা বহন করার ঝামেলাও দূর করবে। তবে মনে রাখা দরকার, ই ক্যাশ কোনো জাদুকরী সমাধান নয়। এর সফল বাস্তবায়নের জন্য দরকার শক্তিশালী নীতিমালা, দক্ষ সাইবার নিরাপত্তা ব্যবস্থা, প্রকৃত আর্থিক অন্তর্ভুক্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণের আস্থা। প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, মানুষ যদি ব্যাংকিং ব্যবস্থাকে বিশ্বাস না করে, তাহলে কোনো ডিজিটাল সমাধানই কার্যকর হবে না। তারল্য সংকট তাই কেবল ব্যাংকের ব্যালেন্স শিটের সংখ্যা নয়, এটা সমগ্র অর্থনীতি, বিনিয়োগ পরিবেশ, কর্মসংস্থান, মূল্যস্ফীতি এবং জনগণের দৈনন্দিন জীবনমানের ওপর সুদূর প্রসারী প্রভাব ফেলে। পরিসংখ্যান যত শক্তিশালী নীতি হোক না কেন, যতদিন না সাধারণ মানুষ তাদের ব্যাংকের ওপর আবার বিশ্বাস ফিরে পাচ্ছে, ততদিন এই সংকট থেকে
পুরোপুরি বেরিয়ে আসা সম্ভব নয়, আর এই আস্থা ফেরানোর কাজটা শুরু হতে হবে আজই, এখনই, সুশাসন, জবাবদিহি আর স্বচ্ছতার হাত ধরে।